This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাক্ট অফ গড, সোজা কথায় ভগবানের মার, যে ঘটনা স্বয়ং ঈশ্বর ঘটিয়েছেন। যদি সেরকম কোনো ঘটনা ঘটে এবং তার ভুক্তভোগী আপনি হন, তাহলে তো সেই ঘটনায় বিমার টাকা পাওয়া যাবে না। বিমার কাগজে ওই যে কন্ডিশনস অ্যাপ্লাই, মানে শর্তাবলী প্রযোজ্য বলে যে ছোট ছোট করে অনেকগুলো কথা লেখা থাকে না, বা গিঞ্জি করে এক গাদা কথা, তার মধ্যেই এইটা থাকে আর কি। ওই বিমা কোম্পানির ম্যানেজার শুনিয়ে দিচ্ছিলেন, বলছিলেন ভগবান যেহেতু ভূমিকম্প ঘটিয়েছেন, তাই ভূমিকম্পে ভাঙা দোকানের জন্য বিমার টাকাটা পাওয়া যাবে না। এবার ভূমিকম্পের মতো অ্যাক্সিডেন্টের পেছনেও যে ছোট করে একটা ওই শর্তাবলী প্রযোজ্য কেউ বসিয়ে দিতে পারেন, সেটা তো আমরা ভাবতে পারিনি। ভূমিকম্পের মতো পথ দুর্ঘটনার দায় এবং তার দায়িত্বও যে আসলে ওই অ্যাক্ট অফ গড, মানে ভগবানের হাতে, সেটা আমরা কেউ বুঝতে পারিনি। সেটা বুঝিয়ে দিলেন কে? এক রাজনৈতিক নেতা বুঝিয়ে দিলেন এই যাবতীয় কিছুর দায় এবং দায়িত্ব এটা দৈবের। জানতেন আপনি? আমরা অন্তত জানতাম না। দেখুন, সোজা কথা বলে দিচ্ছি, আজ দৈবাত জানতে পেরেছি, এবং তার জন্য সমস্ত কৃতিত্ব এই তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এবার তার এলাকায় নাকি ঘন ঘন দুর্ঘটনা ঘটছিল, লোকজন ক্ষিপ্ত স্বাভাবিকভাবেই। এবার এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে এবং তাতে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হন, মানুষজন মারা ঠারা যান, তাহলে তো ভেতরে ভেতরে রাগ হবেই। আঙুল কোথায় উঠবে? প্রশাসনের দিকে, যারা দায়িত্বে আছেন তাদের দিকে, যারা রাস্তাঘাট সামলান, পুলিশ, ট্রাফিক পুলিশ, তাদের দিকে। মানে মোদ্দা কথা, যাদের ওপর আমরা ভরসা করে বসে থাকি, বিশ্বাস করি, যারা আমাদের জানমালের দায়িত্ব নিয়ে বসে আছেন, তাদের বিরুদ্ধে। কিন্তু সেই দায় এবং দায়িত্বের ভারটা বা বোঝাটা জাস্ট ট্রান্সফার করে দিয়েছেন খগেশ্বর বাবু। সেটা এমনি এমনি করেনি, কিন্তু ওই বললে, মুখে বলে বোঝানো, এটা সবসময় প্রয়োজন হয় না। কিছু কিছু কথা বুঝে নিতে হয় না, সেই রকম আর কি। ওই কথা কিছু কিছু, ও এটা সেরকম। উনিও সেটা করেছেন। তিনি তার অ্যাক্টের মাধ্যমে, মানে কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আসল দায়টা কার এবং কার ওপর চাপাতে হবে। কি করেছেন জানেন? এই দুর্ঘটনা ঘটছে বলে যাগযজ্ঞ করার নিদান দিয়েছেন এবং যাগযজ্ঞ করতে বসেছেন। তিনি কি বলেছেন? তার স্থির বিশ্বাস, মোম দিয়ে যদি যজ্ঞটা করা যায়, দুর্ঘটনা নিশ্চয়ই বন্ধ হবে। কেন? তার একটা সুন্দর ব্যাখ্যা আছে। এই যজ্ঞ টজ্ঞ মন দিয়ে করলে, মানে ঈশ্বরের ভজনা যদি আপনি মন দিয়ে করেন, তাহলে মানুষের মন শান্ত হবে। মন শান্ত হলে, মানে ধরুন দুপক্ষের মন, মানে আপনি যিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পথচারী, তার মন শান্ত হবে। যিনি সাইকেল নিয়ে নড়বড় করতে করতে যাচ্ছেন বা বাইক নিয়ে হুশ করে চলে যাচ্ছেন, তার মন শান্ত হবে। আর যিনি গাড়ি নিয়ে মোটামুটি ডাইনে বায়ে না তাকিয়ে যাচ্ছেন, তার মনও শান্ত হবে। এবার দেখুন, এই কটাই তো রাস্তাঘাটের মধ্যে মানুষজন আর কি, এই কয়েক প্রকারের মানুষজন আছেন। এবার এই প্রত্যেক প্রকারের মানুষজনের মন যদি শান্ত হয়ে যায়, সবাই যদি স্লো মোশনে চলাফেরা করেন, দুর্ঘটনা ঘটবে না। এর থেকে অব্যর্থ কোনো নিদান আর হতে পারে বলুন তো? দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, এটা আপনারা জানেন। আর খগেশ্বর রায়ের বিশ্বাস নিয়ে জন্য কোনো প্রশ্নই করছি না, শুধু জানতে চাইছি, মানে ঈশ্বর না করুন, এরপর যদি রাজগঞ্জে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেও যায়, মানে বলতে নেই, কারোর যদি ক্ষতি টতি হয়েও যায়, কেউ যদি নিকটাত্মীয়কে ভুল করে হারিয়েও ফেলেন, তাহলে তার দায়টা কার হবে? মানে রাজগঞ্জের মানুষ কাকে দোষারোপ করবেন? দেখুন, বিধায়ককে তো করতে পারবেন না, কারণ বিধায়ক হয়তো বলে বসবেন এই দুর্ঘটনায় যার ক্ষতি হলো, সে নিশ্চয়ই মোম দিয়ে যাগযজ্ঞ করেনি, বরং তার এবং তার আত্মীয়দের এটা ভেবে খুশি হওয়া উচিত
তিনি যে এতদিন সুস্থ সবল ছিলেন সেটা ওই দৈবের বশে নেহাত দৈব বিরূপ হয়েছে, তাই জন্যে তার ক্ষতি হলো। এই সোজা ব্যাপারগুলো আমাদের রাজনীতি বুঝিয়ে দেয়। আর এটা সবার কি শেষে একটা ওই টিকা থাকে না, পাদটিকা, এখানে পাদটিকা হচ্ছে আর যাই করুন আপনার বেঁচে থাকার দায় দায়িত্ব সব আপনার আর ঈশ্বরের হাতে। এই সমস্ত ব্যাপারে রাজনীতির কোনো হাত নেই। এইরকমই আকছার ঘটে রাজগঞ্জে। রাত নেই দিন নেই, রাজগঞ্জের রাস্তায় দুর্ঘটনা যেন জলফাল। 7ই ফেব্রুয়ারি 2026 রাজগঞ্জের তুতাবাগানে পথ দুর্ঘটনা হয়। 2 কলেজ ছাত্র সহ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়। 11ই ফেব্রুয়ারি 2026 রাজগঞ্জের গোশালা মোড়ে দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। 11ই ফেব্রুয়ারি 2026 রাজগঞ্জে পথ দুর্ঘটনায় এক ছাত্র আহত হয়। সেই মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। এগুলো হিমশৈলের চূড়ামাত্র। গত 3 বছরে রাজগঞ্জে কমসে কম 50 জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। এত ঘন ঘন দুর্ঘটনার কারণ কি? কারণ হচ্ছে যে ব্যবস্থাগুলো অব্যবস্থা দেখি চারিদিকে। হয়তো কোথাও পথ বাতি জ্বলছে না, কোথাও দেখা যাচ্ছে যে ট্রাফিকের লাইট ভুল জ্বলছে। পুলিশ প্রশাসনের সংখ্যা অনেক বেশি থাকা দরকার, নিয়ন্ত্রণের সংখ্যা থাকা দরকার। হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চের উদ্বোধন হয়েছে সত্য, গুরুত্ব বেড়েছে এলাকার, বেড়েছে গাড়ির যাতায়াত, রাস্তা চওড়া হয়েছে, কিন্তু সেই রাস্তায় নজর রাখার মতো পরিকাঠামো নেই বলে অভিযোগ। আমার সরকার তারা সেভ ড্রাইভ সেভ লাইফ ইত্যাদি ধরনের প্রোগ্রাম তারা করে এবং সেগুলো যুক্তিপূর্ণ। তাহলে পথ দুর্ঘটনা আটকানোর জন্য ট্রাফিক আইন জোরদার করা দরকার। আমি যদি নামযজ্ঞ করি, কার কাছে আমি আবেদন করি? ভগবানের কাছে। ভগবান এসে আমার পথ দুর্ঘটনা আটকে দেবে, এমন অদ্ভুত ধরনের যুক্তি আমি মানি। রাজগঞ্জে যদি ট্রাফিক সিগন্যাল ঠিক না হয়, যদি রাস্তায় যথেষ্ট পুলিশ কর্মী না থাকে, তাহলে বিধায়ক সেসবের জন্য তরবার না করে ওপরওয়ালার পায়ে হতে দিচ্ছেন কেন? রাজগঞ্জের বিধায়ক তৃণমূলের নেতা খগেশ্বর রায় পথ দুর্ঘটনা ঠেকাতে মহাযজ্ঞ করেছেন কেন? যে এত দুর্ঘটনা ঘটছে 2024, 2025, 2026 চলছে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে। যোগ্য না করলে মানুষের আমি শান্তি পাবো না। বাদে সেই প্ল্যান প্রোগ্রাম করে আজকে আমরা যজ্ঞর আয়োজন করছি। খরচাপাতি করে তৃণমূল বিধায়ক যোগ্য করেছেন। বিজেপি বলছে হিন্দু ভোটারদের কাছে টানতে নাকি ঈশ্বরে ভক্তি দেখাচ্ছেন তৃণমূলের খগেশ্বর। আর খগেশ্বরের কাণ্ডকে হাস্যকর বলছে সিপিআইএম। তাদের একদম পরিষ্কার বক্তব্য হচ্ছে যে ট্রাফিকগুলোকে উন্নত করা, যাতে ট্রাফিক এখানে উন্নত হয়, সেখানে যাতে পুলিশ থাকে সময় মতন, আর হচ্ছে পুলিশের যে রিক্রুটমেন্টটা হয়, যাতে যে ভ্যাকেন্সিগুলো পড়ে আছে যে সেই ভ্যাকেন্সিগুলোকে অবিলম্বে রিক্রুটমেন্ট করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাম নাম শুনলে খেপে আসতো। রাম নামে ভয় পায় কে? তৃণমূল। এখন এই তৃণমূলের বিধায়ক আবার রাম রাম জপতেছে, মানে রাম নাম যাত না পারায় আমার লাভ না। হিন্দুদের সাথে তৃণমূল নেই, থাকবে না। যতই যজ্ঞ করুক তাদেরকে গিয়ে বলুন মাদ্রাসায় যায় টুপি পরে শুক্রবার দিন নামাজ পড়তে, 26-এর পর তাদের হিসাবটা আমরা বুঝে নেব। শিবরাম চক্রবর্তী লিখেছিলেন, রাস্তায় চলাচলের সময় আস্তিক হাওয়া ছাড়া আর কোনো গতি নেই। রাস্তায় চলতে গেলে শুধু পা নয়, কপালের জোরও লাগে। খগেশ্বর রায় কি রাজগঞ্জের মানুষের বাঁচা মরা কপালের ওপরেই ছাড়লেন? চাইবো যে আমার এরপরে যেন আমার বিধানসভায় কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমি যজ্ঞের আয়োজন করেছি। এই লাস্ট কথাটাই হচ্ছে মোক্ষম কথা, ওই শিবরাম টু খগেশ্বর। দেখলেন তো, শিবরাম চক্রবর্তী বলেছিলেন রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আস্তিক হওয়া ছাড়া কোনো উপায় নেই, অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী হতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে পুরোটাই কপালের ফের। আসলে রাজনীতি তখনও ছিল, এখনও আছে। খগেশ্বর সেই জন্যই হয়তো শিবরাম চক্রবর্তীর ফর্মুলাটাই নিয়েছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, শিবরাম চক্রবর্তীর কথা খগেশ্বর রায় কি শুনেছেন? মানে এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কিন্তু ওই শিবরামের যে হর্ষবর্ধন গোবর্ধন বিখ্যাত 2 চরিত্র, সে দুটো ছাড়া কিন্তু খগেশ্বর নামে একটা চরিত্র ছিল ওই রাজগঞ্জের বিধায়ক। সেটা জানেন কি? মানে হয়তো স্রষ্টার সৃষ্টিকে সত্যি করতেই ওই রাস্তার বিষয়টা কপালের ওপর তিনি ছেড়ে দিয়েছেন, হতে পারে। মানে আমরা জাস্ট
দেখুন 2 2 4 মাঝে মধ্যে মিলে যায়, সব সময় তো মেলে না, এগুলো রেয়ার অকেশনস। এরকম পথ দুর্ঘটনা সামলাতে যে যাগযজ্ঞ, এটাও তো একটা রেয়ার ব্যাপার, দুর্লভ ব্যাপার, চট করে দেখা যায় নাকি? ভাবুন তো কতটা ভাবনা চিন্তা থাকলে এক ঢিলে কত পাখি, মানুষজনের মন শান্ত হবে, আর রাস্তাঘাটে দুর্ঘটনা কমবে, আর যারা দুর্ঘটনাগ্রস্ত হয়ে নিকটাত্মীয়কে হারিয়েছেন তাদের মনের শোক সন্তপ্ত যে পরিস্থিতিটা, সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে ওই দুর্জনরা, মানে বিরোধীরা যেটা বলছেন আর কি, যে এই ভোট ঠোটের ক্ষেত্রেও কিছু বার্তা গেল আর কি বিশেষ সম্প্রদায়ের কাছে, যে তার এই সমস্ত ব্যাপারে প্রচুর মন ঠন রয়েছে। আর কে না জানে ওই উত্তরবঙ্গের ওই অঞ্চলগুলোতে একটু বিজেপির রমরমা আছে, ফলে তাদের সাথে যুঝতে গেলে ওই তাদের যেটা শক্তির জায়গা, অর্থাৎ এই একটুখানি হিন্দুত্ব টিন্দুত্ব এই সমস্ত ব্যাপারে তারও তো একটুখানি ভাগ বসানো দরকার নাকি? আরও একটা জিনিস আছে, মানে মনে হলো জাস্ট বলছি, মানে দেখো ইদানিংকালে যত পথ দুর্ঘটনা হোক বা এই ঘটনা দুর্ঘটনা যাই হোক না কেন, রাজ্য সরকার কিন্তু দেখবেন আত্মীয় ঠাত্মীয় কাউকে না কাউকে চট করে একটা ওই সিভিক ভলেন্টিয়ারের একটা দায়িত্ব বা একটা চাকরি দিয়ে দেয়। এতগুলো দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটছে, সব পরিবারের লোককে তো আর সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া যায় না, অত টাকা কোথায়? তাই জন্যই কি একেবারে ঈশ্বরকে কোথাও গিয়ে ট্রাফিক পুলিশ বানিয়ে দেওয়ার কথা ভেবেছেন, যাদের কোনো দুর্ঘটনাও ঘটবে না, তাদের আর সিভিক ভলেন্টিয়ার বানাতেও হবে না? মানে মনে হলো জাস্ট বললাম। দেখুন সবই তো চারপাশে মিলে যাচ্ছে, তাই না? দেখুন রাজনৈতিক মানুষ, তিনি সাহিত্য সম্পর্কে কতটা আগ্রহী হবেন জানি না, কিন্তু এই রাজনৈতিক হিসেব সম্পর্কে যে তার বিলক্ষণ খেয়াল থাকবে, এই রাজ্যের বর্তমান পরিস্থিতি, আর্থিক টানাটানি, এই বাস্তব বিষয়গুলো সম্পর্কে যে তার বেশ একটা মাথার মধ্যে দুশ্চিন্তা থাকবে, সে তো আমরা জানি। সুতরাং এক জায়গাতেই এক ঢিলেই সব সমস্যার সমাধান করে দিয়েছেন বলা যায় না। এর জন্য তিনি দলনেত্রীর বিশেষ নেক নজরে পড়ে যেতে পারেন। দলের কথা, মানুষের কথা, সরকারের কথা কি এরকম ভাবে বলুন তো? তাই খগেশ্বর রায়কে আরেক নেতার কথা শোনায়। 1942 সালের মে মাস, ভারত তখন পরাধীন, ব্রিটিশরা আমাদের দেশ শাসন করছে। সে সময় মহাত্মা গান্ধী ব্রিটিশদের উদ্দেশ্যে কি বলেছিলেন মনে আছে? লিভ ইন্ডিয়া টু গড, ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দিন। দেখুন নেতাদের মতাদর্শের যদিও কোনো গ্যারান্টি নেই, মানে আজকে যিনি বাম কাল তিনি রামে যেতেই পারেন, বা আজ যিনি কংগ্রেস কাল তিনি তৃণমূলে যেতেই পারেন, কিন্তু খগেশ্বর রায় যেহেতু এখনও তৃণমূল কংগ্রেসে আছেন, এবং তৃণমূল কংগ্রেস যেহেতু কংগ্রেস থেকেই তৈরি হয়েছে, তাই খগেশ্বর রায়ের অনুপ্রেরণার উৎস, কেউ রাগ করবেন না, মহাত্মা গান্ধী হতেও পারেন আর কি। দেখুন গান্ধী ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করতে এই দৈবের হাতকে ওয়েলকাম করেছিলেন। তাহলে তো মনে হচ্ছিল ব্রিটিশ শাসনের থেকে ঈশ্বরের হাতে ছেড়ে দিন, নিজেদের মতো আমরা থেকে যাব। আর খগেশ্বর রায় হয়তো দৈবের হাতে নিজের এলাকার মানুষের দায়িত্ব ছাড়লেন, যে ও সব ভগবানের নামে চলুক, আমরা আমাদের মতো থেকে যাব। কিন্তু মুশকিল হচ্ছে, যেহেতু রাজনীতি, সেহেতু দৈবেরও তো একটা পেটেন্ট আছে। রাজনীতিতে কোনো কিছু কিন্তু ফেলা যায় না, কেউ না কেউ তার পেটেন্ট নিয়ে নেন। এক্ষেত্রে যেরকম ইদানিংকালে সবাই বলে টলে বেড়ান আর কি, এই যেহেতু জবের থেকে ধর্মটা রাজনীতির একটা বড় উপজীব্য হয়েছে, হ্যাঁ রাজনীতিরও আবার হিন্দু মুসলিম ভাগ হয়ে গেছে, তো সেই হিন্দুত্বর জায়গার থেকেই অনেকে এই দিকটা আর কি সেটা বিজেপির দিকে ছেড়ে দেন। তা বিজেপির জেলা কমিটির সদস্য তিনিও তো হয়তো সেই জন্যই দাবি করলেন যে ভোটের আগে হিন্দু ভোটারদের মন পেতেই যজ্ঞ করছেন খগেশ্বর। এটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা কি বুঝছি? শেষ পর্যন্ত নেতাদের ওই ভোটটাই দরকার। এই ভোটের জন্যই যে নেতারা মন্দির, মসজিদ, চার্চ, গুরুদুয়ারায় যান, এখানে মাথা ঠোকান, ওখানে মাথা ঠোকেন, এবং মাঝে মধ্যে রেপ্লিকা তৈরি করেন, মানে এখানে নতুন মন্দির হয়, ওখানে নতুন মন্দির হয়, ওখানে মসজিদ হয়। সেটা আমরা নেতাদের দেখে দেখে শিখে গেছি, জানেন তো। তারপরেও
খগেশ্বর রায় যা করেছেন তার মধ্যে মনে হচ্ছে দুটো ধাঁধা তিনি আমাদের তৈরি করে দিয়েছেন, এটা বোঝা খুব জরুরি। এর ঠান্ডা মাথায় খেয়াল করুন। এক, যেখানে রাস্তায় ট্রাফিক সিগন্যাল বা পুলিশের যথেষ্ট ব্যবস্থা করে দিয়ে এই যাবতীয় দুর্ঘটনা সামলানোর যাবতীয় কৃতিত্বের হকদার তিনিই হতে পারতেন, সেখানে তিনি দৈবকে এই কৃতিত্বের কম্পিটিটার মানে প্রতিযোগী বানালেন কেন? মানে দেখুন, রাজনীতিকরা কিন্তু একটা জিনিস একদম পছন্দ করেন না, নিজের ভোট ব্যাংক ভাগ হোক বা ভাঙন ধরুক, এটা কিছুতেই তারা চান না। সেখানে তিনি নিজের কৃতিত্ব ভাগ করে দিলেন, মানে কি আসলে হ্যাঁ কোথাও গিয়ে তার যে জনসমর্থন ছিল সেটার মধ্যে একটা ভাগ বা ফাটল তৈরি করে দিলেন। ভেবে দেখুন, এটার মধ্যে কিন্তু এটা 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 বেশ জটিল ধাঁধা, হেঁয়ালি। আর দুই, যোগ্য করেই যদি দুর্ঘটনা এড়ানো যায় তাহলে রাজ্য সরকার কি অহেতুক আমাদের যাবতীয় টাকা পয়সাকে জলে ঢালছে? মানে এইরকম একটা টানাটানির সময় এত উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না, সেখানে রাজ্য সরকার এই যে সারাদিন দেখুন চারপাশে সেফ ড্রাইভ, সেভ লাইফ, কত বিজ্ঞাপন ঠিজ্ঞাপন করছে, এর প্রচারে জলের মতো টাকা খরচ করছে, এর কোনো মানে আছে? কেন করছে বলুন তো? খগেশ্বর রায়ের কাছ থেকে বুদ্ধি নিলেই তো পারতেন। আবার বলছি, বিশ্বাসে মিলায় বস্তু, কিন্তু খগেশ্বর রায় যখন যোগ্যকে এই যাবতীয় সমস্যার সমাধান বলে মনে করছেন তখন নিশ্চয়ই তিনি দেখুন, একটা পার্টির মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা, একজন বিধায়ক, আর পার্টির মধ্যে সবাই তো এক ভাবনা চিন্তাতেই চলেন, সুতরাং মুখ্যমন্ত্রীর থেকেই নিচের দিকে তো নামার কথা, গোটা ব্যাপারটা নিশ্চয়ই এই ভাবনা চিন্তা তিনি, অনুপ্রেরণাটা তিনি আমরা গান্ধীজি অবধি ভেবেছি, কিন্তু তার আগেও তো অনেকগুলো স্টপ আছে, কোথাও থেকে অনুপ্রেরণা তিনি সংগ্রহ করে রাখতেই পারেন। তাহলে ব্যাপারটা মিলছে না কেন? মুখ্যমন্ত্রী কেন এই পথ নিরাপত্তা জোরদার করতে প্রতি বছর এই পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উপর জোর দেন, পরামর্শ দেন? কেন এই জেলায় জেলায় পুলিশকে সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার করতে ওই স্কুল কলেজের বাচ্চাদের নিয়ে এসে সবাইয়ের মধ্যে একটা সচেতনতা তৈরির চেষ্টা করতে হয়? এইটা খুব বড় জটিল একটা ধাঁধা হয়ে গেল না? দুটো হেঁয়ালি দিলাম, আমার ধারণা গোটা বছর মাথা ঘামালেও আপনারা এর সমাধান করতে পারবেন না। দেখুন, ভোটের আগে হিন্দু মুসলিম নিয়ে যে রাজনীতি হবে এটা তো তৃণমূল জানতো, কিন্তু তাদেরই এক বিধায়ক এই ধর্মের রাজনীতির মধ্যে তাদের এরকম একটা ধর্ম সংকটে ফেলবেন, সেটা কি তৃণমূল নেতারা জানতেন? ঈশ্বরই ভরসা, পুলিশের দিয়ে হবে না, সরকারকে দিয়ে হবে না, প্রশাসনকে দিয়ে হবে না। একবার তো যদি ঈশ্বর রক্ষা করে, যাগ যজ্ঞ করে ফুঁক ফাঁক করে যদি ঈশ্বর রক্ষা করে, তাহলেই একবার তো সম্ভব। কোথাও পুলিশ প্রশাসনের সঙ্গে তুলনামূলক কোনো বিষয় নেই। আমি অসুস্থ হয়ে আমি হসপিটালেও যেমন যাই, আমি ঠাকুরকেও পুজো দিই। আপনি একটা নতুন বাড়ি করে আপনি প্রথম দিন ঠাকুর পুজো করেন কেন? বাড়িটা তো করেছে ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যক্তিরা, আপনি ঠাকুর পুজো করলেন কেন? তার কারণ ঠাকুর আমাদের কাছে একটা শক্তির, শুভ শক্তির প্রতীক, দেবতা। তো যদি সেই জায়গাটায় যদি একটা পুজো করা হয় তাতে কার কি আপত্তি আছে? রাস্তাঘাট করা, হাসপাতাল করা, স্কুল করা, কলেজ বিশ্ববিদ্যালয় করা, এগুলো হচ্ছে সরকারের কাজ। বিধায়ক সাংসদের কাজ হচ্ছে এইসব দাবিগুলো তুলে বিধানসভা, লোকসভা থেকে, সরকারের কাছ থেকে আদায় করা। সেগুলো যখন তারা পারেন না তখন সস্তা গিমিক করেন এবং ধর্মীয় উপাচারকে ব্যবহার করেন। আইনসভা মানে হচ্ছে সেখানে বিচার নিয়ে কথা হয়, কিন্তু আইনসভায় এমন সদস্যরা গিয়েছেন যারা বিচারের বদলে আচার নিয়ে কাজকর্ম করছেন। দেখুন, কুণাল ঘোষ যা বললেন তার মধ্যে একটা লাইন কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে। এই যে বললেন বাড়ি ঘর তৈরি করে এই যে পুজো করা হয়, গৃহপ্রবেশের পুজো আর কি, বাড়িটা তো তৈরি করেছে ইঞ্জিনিয়ার, হক কথা, কিন্তু বাড়িটা ইঞ্জিনিয়ারই তৈরি করেছে। আগে বাড়িটা তৈরি করে তারপর তো লোকে গৃহপ্রবেশ করে আর পুজো আর্চা করে, ঈশ্বরকে, শুভ শক্তিকে ডাকে।
কিন্তু যেখানে একটু ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক করার দরকার, ট্রাফিক পুলিশ দাঁড় করানোর দরকার, ট্রাফিক সিগন্যালটা ঠিক করার দরকার, সেগুলো করার পর এই যাগযজ্ঞগুলো করলে একটু পুরো ব্যাপারটা ঠিকঠাক হতো না। এক্ষেত্রে সেটা হয়নি, তার কারণ ওই বললাম গোটা ব্যাপারটার মধ্যে একটা হেঁয়ালি ভাব আছে, অনেক নতুন নতুন হেঁয়ালি তৈরি হচ্ছে আর কি। সে আপনাদের বললাম না, বাঙালি একটু এই সমস্ত করতে ভালোবাসে, তো ধাঁধা হেঁয়ালি এ করুন, অনেক দেদার, আপনার দেদার হেঁয়ালি রয়েছে আপনার চারপাশে। আরও একটা জিনিস আছে, একটা অন্য দৃষ্টিভঙ্গিতে পুরোটা দেখার শিক্ষা। বলে না, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, মানে বাংলায় মানে করলে যা দাঁড়ায় যে প্রত্যেকটা মেঘের মধ্যেই একটা রূপলি রেখা থাকে। বিরোধীরা এই খগেশ্বর রায়ের হোম যজ্ঞকে যদি মেঘ হিসেবে দেখাতে চান, তাহলে কুণাল ঘোষ ওই মহাযজ্ঞকে মেঘের পাশের রূপলি রেখা হিসেবে দেখছেন কি? বিরোধীরা ভাবছেন মানুষের যেগুলো প্রাথমিক চাহিদা সেগুলো পূরণ না করায় তৃণমূলের গোড়া আলগা হবে, কিন্তু কুণাল ঘোষ মনে করছেন এই খগেশ্বর রায়ের ওই দৈব প্রেমেই তাদের শিকড় বাংলার ভোটের মাঠে আরও পোক্তভাবে ঢুকে যাবে। ধর্মের রাস্তা ধরে হাঁটলে ভোটের রাস্তা মসৃণ হবে, এটাই হয়তো মনে হচ্ছে তার। তাই কুণাল ঘোষ যেগুলোতে সাধারণ মানুষের ইন্টারেস্ট, সেই কমন ইন্টারেস্টের জায়গায় খগেশ্বর রায়ের উদ্যোগকে এনে ফেললেন, দুটোকে এক করে দিলেন। এবার মজা কী জানেন? রাজনীতির মধ্যে থাকতে থাকতে আমরাও তো একটু আধটু রাজনীতির ইন্টারেস্টগুলো ধরতে শিখে গেছি নাকি? আপনারা তো প্রত্যেকটা কথা আমরা জানি যে একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন এবং নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা তৈরি করে নেন। ঠিক ব্যাখ্যা, এর মধ্যে কোনো ভুল থাকে না। অন্য সময় যেমন তেমন থাকলেও এই ভোটের সময় ব্যাখ্যাগুলো যে একমুখী হয় সেটাও আপনারা এতদিনে বুঝে গেছেন, সব ভোট কেন্দ্রিক। ঠিক যেরকম একটা জিনিস হয়, এতদিন ভোট ছিল যে জন্য আর কি বিখ্যাত আর কি, এখনও আছে সেটা। ভোটের আগে দেখবেন রাস্তাঘাট সারাই করতে দারুণ আগ্রহী হয়ে পড়েন আমাদের নেতারা, কারণ এই একটা জিনিস, আগে ছিল ওই রাস্তার ধারে কলটল, এখন আর রাস্তার ধারে কলটল খুব একটা থাকে না আর কি, ওই লোকে পাম্প করে করে জল খাচ্ছেন, এটা আমাদের ছোটোবেলায় খেতাম, এখন খুব একটা কেউ খায় না, এখন বাড়ি বাড়ি নল ঢুকে গেছে। যদিও এই যে কদিন আগে উত্তরবঙ্গে গেছিলাম, নর্থ বেঙ্গল, ওখানকার মানুষজনের সঙ্গে একটু কথাবার্তা বলতে, ওখানকার মানুষজন একটা অসাধারণ কথা বলছিলেন যে তাদের ওখানে নাকি জায়গায় জায়গায় নল আছে, কলও আছে, কিন্তু জল নেই। যাই হোক, কিন্তু জবের থেকে নল আর কল বাড়িতে ঢুকে গেছে, তখন রাস্তার কল তৈরি বা সারাই করার খুব একটা ভোটের আগে অন্তত ছবি টবি পাওয়া যায় না। কিন্তু রাস্তাই একমাত্র রাস্তা। ওই রাস্তা দিয়ে আপনি প্রত্যেক দিন যাবেন আর আপনার মনে হবে যে এই রাস্তাটা অমুক নেতা তৈরি করে দিয়েছেন, ব্যাস মসৃণ রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন ওই নেতার নাম জপতে জপতে। অটোমেটিক্যালি আপনার আঙুলটা হয়তো ওই ভোটের বোতামটার দিকেই চলে যাবে। এটাই ভাবেন আমাদের নেতারা, যে কোনো দলের নেতা হোক। ভোটের আগে তারা হঠাৎ করে এই রকমভাবে আমাদের সমস্যাগুলো, যেগুলো আর কি ভোটের সময় আমাদের মাথায় থাকবে, সেগুলো নিয়ে মাথা ঘামাতে শুরু করেন। এটা আমরা বুঝি। তাই এতদিন কাজ না হলেও বিধানসভা ভোটটা যখন ঘাড়ের কাছে এসে পড়ে, তখন এই সমস্ত কাজের গতি বাড়ে। মুশকিল হচ্ছে এই যে ধরুন বাজেটে আমাদের উত্তরবঙ্গের জন্য একটা বুলেট ট্রেন হবে বলে ঘোষণা করা হয়েছে। এরকম চটজলদি চলে, মানুষকে ধাঁধিয়ে দেয়, এরকম জিনিস তো প্রচুর হচ্ছে, কিন্তু তাতে আসল জিনিসটা কি হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে, সেটা আমাদের ভাবার সময় থাকে না, কারণ ততক্ষণে তো জিনিসটা হুশ করে চলে গেছে। এই ধরুন তমলুকের বিষ্ণুবারে রাস্তার সংস্কার শুরু হয়েছে, শেষ হয়েছে। সবাই ভাবছেন বাহ, চকচকে রাস্তা, কিন্তু মুশকিল কি হলো, ওই চট জলদি রাস্তা তৈরি হলো, ঠিক একইভাবে চট জলদি মানে রাস্তা তৈরি বা সারানোর পর দুদিন যেতে না যেতেই নতুন রাস্তা থেকে পিচ পুরো ওই পরপর করে যেরকম করে চামড়া ওঠে সেরকমভাবে উঠে যেতে শুরু করেছে। বাসিন্দারা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না, একটু চেষ্টা করলেই রাস্তা থেকে নতুন পিচের সারি উঠে আসছে। আচ্ছা,
পিচের জায়গায় কি কেউ কেউ চরণামৃত ঢেলেছিলেন? মানে কোনো নেতার কি এরকম মনে হয়েছিল? বলা যায় না, চারপাশে যা হচ্ছে না, তারা হয়তো মনে হলো যে ওখানে পিচ ঢালার দরকার নেই, খানিকটা চরণামৃত ঢেলে দিই, তাহলেই ভোটের সময় মানুষজন যথারীতি একটা মসৃণ রাস্তা পেয়ে গিয়ে তাকে ভোট দিয়ে দেবেন। দেখুন, তমলুকের এই ঘটনাকে লোকাল থেকে গ্লোবাল করতে চাইছে বিজেপি, যেটা তাদের মানে বিপরীত দিকে ছিল। অর্থাৎ যেটা করে তৃণমূল মানুষজনের সমর্থন পেতে পারত, তৃণমূলের সেই ইতিবাচক দিকটা একটু নেতিবাচক হতেই তাতে তারা হাওয়া দিতে চাইছে। প্রধান বিরোধী দলের যুক্তি হচ্ছে রাস্তা সারানোর নামে এটা নাকি নতুন দুর্নীতি। ভোটের আগে এই ভোটের খরচা তুলতেই নাকি আমার আপনার টাকা এইভাবে বাজে খরচা করছে তৃণমূল, এটা বিজেপি বলছে। এবার সত্যি মিথ্যে কী ঘটছে সেটা তো ওই রাস্তা সারানোর দায়িত্বে যারা ছিলেন তারা বলতে পারবেন। আমরা শুধু বুঝতে পারছি কি জানেন, ভোটের লড়াইটা যেহেতু দুভাবে লড়া হয়, মানে একটা ক্যাশে আর একটা কাইন্ডে, তাই ক্যাশ মানে টাকার কথা বলে তৃণমূলের কাইন্ড মানে ইমেজে ধাক্কা দিতে চাইছে বিরোধীরা। এই নাকি রাস্তা। পূর্ব মেদিনীপুরের তমলুকের বিষ্ণুবাড়ে হীরাপুর অঞ্চলের এই রাস্তা মেরামতি হয়েছে সদ্য। দুদিন যেতে না যেতেই পথশ্রীর হতশ্রী চেহারা সামনে চলে এসেছে। হাত দিলেই রাস্তা থেকে উঠে আসছে পিচের চাদর। এই রাস্তার কাজ এই 2 আরম্ভ হচ্ছে, আর এই 2 মধ্যে এই পিচের এই দুর্দশা, তাহলে রাস্তাটা কখন কি হবে, কি কাজ হচ্ছে, মানে কি হচ্ছে, মানে হাতে তোলা যাচ্ছে? হ্যাঁ, হাতেই উঠে যাচ্ছে রাস্তার কাজ। রাস্তায় এমন চিট দিচ্ছে উঠে বাড়ি যারে, পিচ এমন দিচ্ছে আর কি। আপনারা কি চাচ্ছেন? চিট চাইছে ওটা তুলে আবার পরিষ্কার করে আবার নতুন করে করতে হবে। রাস্তা সারাইয়ের আনন্দ এখন ক্ষোভে পরিণত। মানুষের মন বুঝে ভোটের মুখে শুভেন্দু অধিকারীর গড়ে রাস্তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তাই তুঙ্গে। সমস্ত রাস্তায় বেহাল, আপনি কোনো রাস্তাতে রাজ্য সড়কে যেতে পারবেন না। এবার গ্রামগঞ্জের যা অবস্থা, কোনো কিছু মেনটেনেন্স হয় না। পথশ্রীর উন্নয়নকে কেউ কেউ কটাক্ষ করার জন্য এইরকম 2-1টা ছবি ছাড়ছে। ইতিমধ্যে আমাদের পথশ্রীর 3 কাজ শুরু হয়ে গেছে, যেখানে যে সামান্য অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিষ্পত্তি দ্রুততার সঙ্গে হয়ে যাবে। রাস্তার গল্প দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন গ্রামবাসী। অভিযোগ পৌঁছয় জেলা প্রশাসনের শীর্ষ স্তরে। ভোটের বাজারে তড়িঘড়ি পথে নামে জেলা প্রশাসন। নিয়ে খবর পেয়েছি, এসআরডি ইঞ্জিনিয়ারদেরকে বলা হয়েছে, ওনারা গিয়েছেন, ইনকোয়ারি করেছেন এবং যিনি কন্ট্রাক্টর আছেন তাকে বলা হয়েছে যে এটা রেকটিফাই করে ইমিডিয়েটলি ঠিক করে করা হোক। কিছু একটা ভুল কিছু করেছিল, সেটা আমরা দেখে নিচ্ছি। প্রশাসন উদ্যোগ নিচ্ছে, কিন্তু নতুন রাস্তার মেয়াদ যদি 48 ঘন্টা হয়, তাহলে ভোট বাক্সের সামনে দাঁড়ানো ভোটারের মনে পথশ্রীর কথা থাকবে তো? সরকারের টাকা জলের মতো খরচ হলে শাসকের যাবতীয় পরিশ্রম জলে যাবে না তো? একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, ওই যে লোকগুলোকে দেখা গেল রাস্তাটাকে পরপর করে তুলে নিয়ে আসছে, তাদের না পুলিশে ধরে, সরকারি সম্পত্তি বিনষ্ট করছেন, যেচে একটা অন্তর্ঘাতমূলক কাজ করছেন। না ঠিক হয়েছে রাস্তাটা, এই রাস্তা তো সবসময় সব কিছু যে চলাফেরার জন্য সেরকম না। রাস্তা মানে যে তার উপর চলতে হবে, সেটা যে ভীষণ শক্তপোক্ত একটা রাস্তা হতে হবে এরকম তো না। একটা স্পেসিমেন বলেও তো বস্তু আছে যে এটা আপনারা দেখে রাখুন, এটা আপনাদের দেখানোর জন্য উদাহরণ এটা। এরপর ভোটে জিতলে আমরা এই ধরনের রাস্তায় ভরে দেবো চারপাশে। এরা বোঝেননি, টেনে টেনে সেগুলোকে তুলছেন। এটা কিন্তু ওই সরকারি সম্পত্তি বিনষ্টের তালিকায় পড়ে, জানেন তো। এদের কপালে দুঃখ আছে নিঘাত। তো যাক, তাদের যা হবে হবে, কিন্তু ভুল যে একটা হয়েছে সেটা পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন যখন স্বীকারই করে নিয়েছে, তখন আর বলতে অসুবিধে নেই যে ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রেই হয়। তার মানে ভুলটা মানুষের হাতেই হয়। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের অধীনে থাকা রাস্তাটা ওই ঠিকাদারকে দিয়ে মেরামত করানোর পর 48 ঘন্টা কাটতে না কাটতেই যদি ওভাবে রাস্তা থেকে পিচ উঠে চলে আসে হাতে, তাহলে তো বুঝতে হবে এভাবে প্রশাসনের নাক কাটা যাওয়ার পেছনে কোনো দৈবের হাত নেই, কোনো না কোনো মানুষের হাত আছে। যে হাত হয়তো রাস্তা সারাইয়ের দায়িত্বে ছিল, অথবা যে হাত সেই রাস্তা সারাইটা যাতে হয় সেটা দেখার দায়িত্বে ছিল, সেই হাত
সঠিকভাবে তার দায়িত্ব যে পালন করেনি এটা তো মোটামুটি পরিষ্কার। দেখুন, রাজগঞ্জে মানুষের পথ নিরাপত্তাকে তৃণমূল বিধায়ক যতই ঈশ্বরের হাতে ছেড়ে দিন, দৈবের হাতে ছাড়ুন, মানুষের হাত যে কখনো কখনো দৈবকেও ছাপিয়ে যায়, বা যেটাকে আমাদের দৈবের মার বলে মনে হয়, সেটার পেছনেও যে মাঝে মধ্যে সত্যিকারের এই রক্ত মাংসের মানুষের হাতই থাকে, সে উদাহরণ কিন্তু আমরা অতীতে অনেক পেয়েছি। 1986 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ইংল্যান্ডের বিরুদ্ধে এই গোলটা তো করেছিলেন মারাদোনা, আপনাদের মনে আছে? বিশ্ব ফুটবলের ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে হ্যান্ড অফ গড বলে। আসলে হাত দিয়ে বলটা গোলে ঠেলেছিলেন, রেফারি বুঝতে পারেননি। মারাদোনা পরে বলেছিলেন ওটা নাকি হ্যান্ড অফ গড, মানে মানুষের হাত যে দৈবের থেকে কোনো অংশে কম নয়, সেটাই সেই সময় বোঝা গেছিল। আর সেটা আবার নতুন করে বোঝালেন মোদাস্সের হোসেন। কে জানেন তো? হ্যাঁ, নামটা শুনে আপনাদের একটু অবাক লাগবে, এ তো শুনিনি, আপনাদের শুনিয়ে দিচ্ছি। যাদের শোনার, যারা জানার তারা জানেন। হ্যাঁ, ভদ্রলোক ভাঙড়ের তৃণমূল নেতা, কিন্তু হাঙড়ের মতো তার ক্ষমতা। তিনি চাইলে যে মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে পারেন, সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন মোদাস্সের। বছর 3 আগের কথা, যখন আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগটা রীতিমতো লোকের মুখে মুখে ঘুরছে, তখন অভিযোগ উঠেছিল ভাঙড়ের এই তৃণমূল নেতা নাকি অন্যকে বঞ্চিত করে আবাসের টাকায় নিজের লাভ হাউস বানিয়েছেন। সেই মোদাস্সেরের এখন কি কাণ্ড জানেন? তিনি এখন সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে হয়তো তখন তিনি যেহেতু আর কি আবাসের টাকায় নিজে অত বড় অট্টালিকা বানিয়ে ফেলেছিলেন, হাতে গরম, তার ট্রেনিং হয়ে গেছে, বা এটা এক্সপার্টাইজ গ্রো করেছে, এটা বলতে পারেন, তার একটা অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতার ভাগ দিতে তিনি এখন সবাইকে বুঝিয়ে বেড়াচ্ছেন সরকারি প্রকল্প পাওয়ার শর্তটা ঠিক কী। ওই বিমা কোম্পানির ম্যানেজার যেরকম বলেছিলেন বিমার টাকা পেতে হলে শর্তাবলী পূরণ করতে হয়, মোদাস্সের তেমন বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের টাকা পেতে হলেও শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? সোজা শর্ত, তৃণমূলকে ভোট দিতে হবে। যে বুথে তৃণমূল পিছিয়ে থাকবে সেই বুথে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এর থেকে সহজ সরল ভাষায় আপনাদের কেউ বোধহয় অর্থনীতি সেটা বোঝাবেন না, মানে এই হাতে নেওয়া এই হাতে দেওয়া। আজকের শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল, সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও। বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে। সাধারণ মানুষ কিন্তু একটা সরকারের কৃতদাস নয়, একটা সরকারের চাকর নয়। তারা যেটা পায় সরকার ঘোষণা করে, সরকারের পরিকল্পনা অনুযায়ী পায়। আর সরকারের পরিকল্পনা কারি কোনো পৈতৃক সম্পত্তি নয়, অর্থাৎ কেউ কারি পৈতৃক সম্পত্তি থেকে মানুষকে কিছু দিচ্ছে না। তৃণমূল মানেই এই ধরনের কথাবার্তা, তৃণমূল মানেই এটা, সেই জন্যই তো বাঙালি আর তৃণমূলের পাশে নেই। কালীঘাটের টালিরচালা থেকে রাইটার্স অব্দি যাকে মাথায় করে নিয়ে গিয়ে বাঙালি বসিয়েছিল, গত 2টো নির্বাচনের পরে বাঙালি জানে তাকে হারাতে হবে। অন্তত 26-এর নির্বাচন বাঙালির জন্য, পশ্চিমবাংলার জন্য শেষ নির্বাচন, এইরকম জায়গায় মানুষ চলে গেছে। তবে একটা কথা, এটা নতুন কিছু দেখালাম না আপনাদের নিশ্চিতভাবে এটা দেখে হঠাৎ করে আহা কি শুনিলাম এরকম কোনো ফিলিং হয়নি, আমি জানি। কারণ উনি তো প্রথম নন। ইনফ্যাক্ট মোদাস্সের হোসেন তিনি নিজেই বলতে পারেন যে তিনি প্রথম নন। এর আগে জগদীশ বসুনিয়ার থেকে শওকত মোল্লা, তৃণমূলের বিভিন্ন নেতা একই কথা বলেছেন, ভোট দিলে ভাতা মিলবে, এই সহজ সত্যি। এটাই তো অনেকে তার আগে বুঝিয়ে দিয়েছেন। এবার রাজনীতির দেওয়া নেওয়ার এই যে থিওরি, এটা যে নতুন কিছু নয় সেটা আমরাও মানি। কিন্তু কোনো দিন এমন হয় জানেন তো, যেদিন গোলের কাছে পৌঁছেও অনেক বড় বড় খেলোয়াড় ফাঁকা গোলে বল ঠেলতে পারেন না। আবার কোনো দিন
মারাদোনার মতো কেউ কেউ হাত দিয়ে বল গোলে ঢুকিয়ে পার পেয়ে যান। আজ এই দ্বিতীয় ধরনের দিন, যেদিন বল গোলে চলে গেছে। পূর্ব মেদিনীপুরের ময়নায় বাকচা আর গজিনা পঞ্চায়েতে 6 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ। এই অভিযোগে হাইকোর্টে মামলা হয়েছিল। অভিযোগ উঠেছিল ময়নায় যেহেতু বিজেপির বিধায়ক রয়েছেন ওই অশোক দিন্দা, সেই জন্যেই নাকি 2টো পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ রয়েছে। ওই যেটা বললেন মোদাস্সের, হয়তো সেরকমই হয়েছে। ভোটের পর সার্ভে হয়েছে, সরকারি সার্ভে তো মানে শাসক দল সরকারি দলের সার্ভে হলে তো সরকারের মতোই হবে, একটু সময় লেগেছে হয়তো, তাই এতদিন পরে একটু দেরি করেই হয়তো ওই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাটা বন্ধ হয়েছে। হ্যাঁ, কিন্তু হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টের নির্দেশে ময়নার লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে। কিন্তু রাজনৈতিক কারণেই যে সেখানকার মহিলারা 6 মাস টাকা পাচ্ছিলেন না, এটা কিন্তু তৃণমূল স্বীকার করেননি। স্বাভাবিক, কে আর যেচে নিজেদের দিকে দোষ টেনে নেয়। কিন্তু আজ আর সেসবের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না, জানেন তো। কারণ প্রথমত মোদাস্সের হোসেন বুঝিয়ে দিয়েছেন যে শর্ত পূরণ না হলে ভাতা বন্ধ হতে পারে। আর দ্বিতীয়ত ওই ময়নাড়ি বাসিন্দা চন্দন মণ্ডল, যিনি আগে বিজেপিতে ছিলেন, সদ্য বিজেপিতে, আজকেই বিজেপির থেকে তৃণমূলে এসছেন, এসে তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন। মুশকিল হচ্ছে দল বদলালে আক্রমণের লক্ষ্য যে বদলাতে হয় সেটা বোধহয় চন্দন মণ্ডল খেয়াল করেননি। তাই চন্দ্রিমা ভট্টাচার্য আর কুণাল ঘোষের পাশে বসে তৃণমূলের জালেই বল ঢুকিয়ে দিয়েছেন। বিজেপি নেতারা বলতেই পারেন যে চন্দন নয়, তাদের হয়ে স্বয়ং ঈশ্বর গোল করে দিয়েছেন। তবে ওই ঈশ্বরের হাতের সাথে এই চন্দনেশ্বরের বক্তব্যের একটুখানি তফাৎ আছে। মারাদোনা প্রতিপক্ষের জালেই বল ঢুকিয়েছিলেন, কিন্তু চন্দন যেটা করেছেন সেটা কিন্তু সোজা বাংলায় বলে আত্মঘাতী গোল। এবং গজিনাতে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা তাদের রুটি রোজগার মানে একটা মাসিক যে খরচের তালিকা তৈরি করে রেখেছে। টাকাটা বন্ধ হয়ে গিয়েতে তারা খুব কষ্টের মধ্যে ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। তারা টাকা পেয়েছে, কিন্তু এখনও 5-6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি যাতে এই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমরা কেস করেছিলাম এবং লক্ষ্মী ভাণ্ডার দিতে বাধ্য হয়েছে এই রাজ্য সরকার। তার জন্য চন্দ্রমণ্ডল টিএমসি গেলে লক্ষ্মী ভাণ্ডার পাবে, সেটা কোনো বড় ব্যাপার না। উনি বলেছেন ওনার মতো করে, কিন্তু এখানে যে কোনো বিজেপি আর তৃণমূলের কোনো ভাগাভাগি থাকে না, এটা সারা বাংলা বলবে। সুতরাং ওখানে এই যে ঠিকভাবে পরিচালনা করে তারা ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিনা, তারা সেখানে যে দুয়ারে সরকার হয়েছে সেখানে গেছেন কিনা, কারা গিয়েছেন, কাদের এখনকার বর্তমান বিধায়ক তাদের পরিচালিত করে নিয়ে গেছে কিনা, এসবগুলো তো না বুঝে বলা যাবে না। চৌধুরী ভট্টাচার্য বলে না বুঝে বলা যাবে না, সবটা বুঝে নিতে হবে। এবার এটার মধ্যে তিনি চন্দনবাবু যে না বুঝে কোথায় বসে আছেন সেটা না বুঝে যে বলে দিয়েছেন সেটা ইঙ্গিত করলেন কিনা আমরা জানি না। কিন্তু বিষয়টা খুব মজার, মানে যেভাবে তিনি দল বদলে ফেললেও হয়তো তার মনে হচ্ছে তিনি দলেরই সুখ্যাতি করলেন, যে তিনি বলেছেন তার কথাতে দল আবার টাকা পয়সা চালু করেছে আর কি। নিজের ওয়েটটা বাড়াতে চেয়েছিলেন, হ্যাঁ, এবং তিনি বললে তিনি ভালো করে বুঝিয়ে বলেছেন, অন্যরা বোঝাতে পারেনি, সেই জন্যই মুখ্যমন্ত্রী আবার চালু করেছে। এটা বলে তিনি হয়তো মনে করলেন যে মুখ্যমন্ত্রীর সুখ্যাতি করলেন। কিন্তু আসলে যে এটা মানুষের হক, দলমত নির্বিশেষে হক, এটা বন্ধ হওয়ার কথাই নয়। এবং এটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে সেটার পেছনে যে প্রশাসনিক গণ্ডগোল রয়েছে এটা বোধহয় ওনার খেয়াল ছিল না। অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, সেই মনে আছে, শুধু তুমি নয় অবলাকান্ত, এটা হচ্ছে সেরকম একটা কথা মনে হচ্ছিল। জানেন, বলে না বাণিজ্যে বসতে লক্ষ্মী, মানে বাণিজ্য করলে ঘরে লক্ষ্মী বসত করে, সমৃদ্ধি আসে। এটা ওই প্রাচীন বাংলা বাগধারা আর কি। মনসামঙ্গলের চাঁদ সওদাগর বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চন্দন বেনে যখন সাগরে সওদা নিয়ে যেতেন, এটা তখনকার প্রবাদ।
নবাবী আমলের উমির চাঁদ বা জগৎ শেঠের পর বাংলা থেকে তো তেমন আর শক্তিশালী উদ্যোগপতি আর উঠলেন কই। বাংলা বরঞ্চ শিল্পের বদ্ধভূমি বলে পরিচিত হয়ে গেছে। তো যাক, সুতরাং শিল্পের আক্ষেপটা করে লাভ নেই, লক্ষ্মীর কথায় আসে। এখন আর বাণিজ্যে বসতে লক্ষ্মী নয়, বাজেটে বসতে লক্ষ্মী, আর ভাণ্ডারে বসতে ভোট। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ তো আমরা দেখেছি, এবার মেয়র ফিরহাদ হাকিমের বাজেট বক্তৃতাতেও ওই লক্ষ্মীর ভাণ্ডারেরই বরাদ্দ বেড়েছে। ভাবলেন আবার মানে আলাদা করে পুরসভায় লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বেড়ে গেল? এই সদ্য তো 500 বেড়েছে। টাকা বাড়েনি, সময় বেড়েছে। টাকাটার বদলে মেয়র লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলার সময়ে একটু বাড়তি সময় বরাদ্দ করেছে। দেখুন পুরসভার কাজ কি? নাগরিক পরিষেবা দেওয়া, জল, কল, নিকাশি, রাস্তা, আলো, এই সমস্ত কথা বলা আর কি। এবার মেয়র ফিরিস্তি দিয়েছেন কলকাতায় কতজন লক্ষ্মীর ভাণ্ডার পান এবং তাতে কতজন নতুন করে যুক্ত হয়েছে। হঠাৎ করে কেন তিনি তার ওই পুরসভার সম্পর্কে না বলে, অবশ্য পুরো এলাকার বিষয়ই তো বটে, এবং তাতে ওই যে সরকার দিচ্ছে সে সরকারও তাদের, ফলে নিজেদের ব্যর্থতার জায়গাটা কোথাও গিয়ে যদি সরকারের একটা সাফল্য দিয়ে ঢেকে দেওয়া যায়, ক্ষতি কি? সবই তো নিজেদের মধ্যে। একটু ইধার থেকে উধার করে এই হিসেব কিন্তু আপনিও মেলান। দেখুন সংসার চালাতে গিয়ে হয় না, এই সপ্তাহে হয়তো এই মাসে হয়তো একটুখানি বাড়তি খরচ হয়ে গেছে ওই বাইরে খেতে টেতে গিয়ে আর কি। তাহলে এই মাসে ওই মাসের বাজারে রোজ মাছ মাংসের জায়গায় একটুখানি কিছু কিছু বাদ ঠাত দিয়ে আর কি, নয় সপ্তাহে একদিন হবে, এরকমভাবে হিসেব করেন না। উনিও তাই করেছেন, এই খাত থেকে নিয়ে ওই খাতে দিয়ে দিয়েছেন। কিন্তু এর মধ্যে মানে এই যে তাগিদটা, হিসেব মেলানোর তাগিদ, তার মধ্যে কিন্তু একটা হিসেব না মেলানোর মানে না মেলার দুশ্চিন্তা কাজ করছে বলে মনে হচ্ছে, জানেন তো। কারণ শহরে ভোট নিয়ে তৃণমূলের যে একটু চিন্তার কারণ রয়েছে সেটা আপনাদের তো এর আগে আমরা দেখিয়েছিলাম। তাই কি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচালি পুরসভার বাজেটেও পড়তে হলো? লক্ষ্মীর ভাণ্ডার আমাদের নতুন, এই রিসেন্টলি এলো 1,27,000 লক্ষ্মীর ভাণ্ডার নতুনভাবে অন্তর্ভুক্ত হলো। সব মিলিয়ে 7,83,000 লক্ষ্মীর ভাণ্ডার আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে দিয়ে দিয়েছি। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। এখানে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডারের সময় ওই নোডাল অফিসার হিসেবে বা নোডাল হিসেবে কর্পোরেশনের ছাড়া লক্ষ্মী ভাণ্ডারে আমাদের কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব রাজ্য সরকারের। তাই কর্পোরেশন বাজেটে লক্ষ্মী ভাণ্ডার আসার কোনো যুক্তি খুঁজে পাই না। দেখুন সজল ঘোষ তো পরিষ্কার বলেই দিলেন লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের কৃতিত্ব। এবার এইটুকুনি অংশ কেটে তৃণমূল যদি ভাইরাল করে দেয়, বিজেপির মধ্যে সজল ঘোষের কৃতিত্ব আবার খাটো হয়ে যাবে না তো? দেখুন ভোটের বাজারে কিন্তু সব সম্ভব। এই যেরকম তৃণমূলের প্রচারে বাংলাদেশে বিএনপির বিপুল জয় উঠে এলে অবাক হওয়ার কিছু থাকবে না, আবার বিজেপিও এটার মধ্যে বলার মতো একটা কিছু খুঁজে পেলে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেন বলছি? দেখুন দুদলেরই বলার চান্স আছে তা না, বলতে শুরু করে দিয়েছে। একটু চোখ কান খোলা রাখুন, ঠিক জেনে যাবেন। বিজেপিকে দিয়েই বলি, বিজেপি বলতে শুরু করেছে কি, ওপার বাংলায় বিএনপি, এপার বাংলায় বিজেপি। মিল হলো কি না? অন্ত মিলের মতো আর কি। আর তৃণমূল তাদের বলার মতো জিনিস তারাও হিসেব পেয়ে গেছে। 2016 আর 21-এ তৃণমূল ডবল সেঞ্চুরি করেছিল, মনে আছে আপনাদের? আর বাংলাদেশে তারেক রহমানের বিএনপিও ডবল সেঞ্চুরি করেছে। বাংলায় 294টা আসন আর বাংলাদেশে 300টা আসন, 299টাতে ভোট হয়েছে, আর তার মধ্যেই বিএনপি 200 পেরিয়ে গেছে। সুতরাং এটার মধ্যে দিয়ে তৃতীয়বার তারা আবার ক্ষমতায় 200-র মতোই ক্ষমতা পেয়ে আবার ফিরবেন, এটা ভেবে তৃণমূল উল্লসিত হতে পারে। দেখুন উল্লাস সব পক্ষে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, হাতে গরম দেখতে পাচ্ছি।
আপনাদের মনে আছে হাসিনা জমানায় দুর্নীতির অভিযোগে 18 মাসের জেল খেটেছিলেন, আর তারপর 17 বছরের দেশ ছাড়া ছিলেন এই তারেক রহমান। তারপর কি করলেন? দেশে ফিরে ইউনূসের 18 মাসের অপশাসনকে জাস্ট মুছে দিয়েছেন, অস্তিত্বহীন করে দিয়ে বিপুল জয় পেয়েছেন। ছাত্র শিবিরকে রাস্তায় রেখে ওই বিদেশি মদতে মৌলবাদী অভ্যুত্থানকে যে সামনে রেখে ক্ষমতা দখলের চক্রান্তটা জামাতে ইসলামী করেছিল, সেটা ধাক্কা খেয়ে গেছে। ইউনূসের মদতে 18 মাস ধরে অবাধে শয়তানের শাসন চালিয়ে গেছে জামাতে ইসলামী, কিন্তু ভোটের বাক্সটা যখন খুলল তখন দেখা গেল দেশবাসী বেছে নিয়েছেন বিএনপিকে। এবার তারেক রহমানের সাফল্যের রহস্য কি জানা দরকার। ওই দেখবেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীরা তারা কীরকম নিয়ম করে বিজ্ঞাপন করে বলে দেন যে অমুকের প্রশ্ন বিচিত্রা আমাকে সাফল্যের চাবিকাঠি এনে দিয়েছে। মানে কোন কোম্পানির বই ফলো করে তারা সাফল্য পেয়েছেন সেটা তো তারা বলেন। তারেক রহমান কোন প্রশ্ন বিচিত্রার উল্লেখ করবেন? এইখানেই হচ্ছে আসল মজাটা। রাজনীতিকরা নিজেদের সাফল্যের কৃতিত্ব কাউকে দেন না, তবে পদ্মার এপার থেকে কেউ কেউ দাবি করতেই পারেন লক্ষ্মীর ভাণ্ডারের মডেলে অনুপ্রাণিত হয়েই তারেক এই সাফল্য পেয়েছেন। সুতরাং ওখানে যখন সফল হয়েছে সেই প্রকল্প, এখানে তো টেস্টেড, অতীতেও হয়েছে, আবার হবে। দেখুন, বিএনপির ইস্তাহারের একেবারে গোড়ায় লেখা ছিল ফ্যামিলি কার্ডের কথা, গরিব পরিবারগুলোকে মাসে 2,500 টাকার পণ্য দেওয়ার প্রতিশ্রুতি, সঙ্গে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি, সেটা আরও দেওয়া হবে, এরকম একটা বিষয় পরে যোগ করা হয়। আর শুধু তাই নয়, চাষিদের ভর্তুকি, মিড ডে মিল, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এসব কিছুতে জোরও দেওয়া হয়েছে। এবার বাংলাদেশের মানুষ কি ওই শুরুটা পরেই বেশি উদ্বুদ্ধ হয়েছেন এবং তাই জন্যই কি তারা তারেকের ডাকে সাড়া দিয়েছেন? সেটা যদি হয়, মানে তারেক এখনও বলেননি কোন ফর্মুলায় তিনি সাফল্যটা পেয়েছেন, কিন্তু যদি এটাই ফর্মুলা হয়ে থাকে সাফল্যের, তাহলে তো ধরতে হবে সীমান্তের এপার হোক বা ওপার হোক, এটা একটা ইন্টারন্যাশনাল সাকসেস ফর্মুলা। খয়রাতি হচ্ছে হাতে ক্যাশ, হ্যাঁ, যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু শুরু করলে প্রথমে এখানকার বিরোধীরা একটু সমালোচনা করে, তারপর দেখা যায় তারাই নকল করে বসছে। আবার আমাদের কেন্দ্রীয় সরকার মানুষের যে খাদ্য সিকিউরিটি সেটাকে কনফার্ম করার জন্য প্রায় 88 কোটি মানুষকে তারা রেশন দেয়। একে কি আপনি খয়রাতি বলবেন? বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের সরাসরি মানুষকে উপকার দেওয়ার যে একটা মানসিকতা, তো দেখা যাচ্ছে সেটা তো সেখানকার মানুষ, বেশিরভাগ মানুষই সেটা গ্রহণ করছেন। দলের আকারে সামাজিক প্রকল্পের কিছু ইনস্ট্যান্ট সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে সংসদীয় গণতন্ত্রে ভোট রাজনীতিতে যথেষ্ট এফেক্টিভ একটা কিন্তু পলিসি শুধু নয়, এটা একটা কৌশল। যখন দুটি মৌলবাদী দলের মধ্যে লড়াই হয়, তখন একটি কম মৌলবাদী দল তারা তুলনামূলকভাবে ভাতাবাদ ব্যবহার সুবিধে পেয়েছে এবং ধর্মের যে আগ্রাসন সেটাকে অতিক্রম করে তারা প্রচুর আসন পেতে পেরেছে। দেখুন, কুণাল ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, সজল ঘোষ দাবি করছেন কেন্দ্রের গরিব কল্যাণ অন্ন যোজনা। মানে কদিন আগে এই যে বাংলাদেশ নিয়ে সবাই খড়গহস্ত ছিলেন, এখন কিন্তু যখন সাফল্যের ভাগ নেওয়া, তাতে কিন্তু কোনো রকম ছুতমার্গ নেই, সবাই আছেন। এটাই হচ্ছে মজা, জানেন তো। রাজনীতিতে অচ্ছুত বলে আর একদম মানে চূড়ান্ত বলে কোনো বিষয় হয় না, সব বদলে যেতে পারে, যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এবার বিএনপির ইস্তাহার নিয়ে দুপক্ষ যে যার মতো লাইনে ব্যাখ্যা করছে, কিন্তু বিজেপি বা তৃণমূল এটা ঘুরিয়ে বলছে, এটাও তো বুঝতে পারছেন। নির্বাচনী প্রচারে কেউ এই বিএনপির ইস্তাহারের বা বিএনপির সাফল্যের কৃতিত্ব দাবি করবে না, কারণ এটাও আবার জানেন যে এখন এই রাজ্যে এই বাংলাদেশ নামটাই একটা অদ্ভুত
ভেদাভেদের জায়গা তৈরি করে দিয়েছে। বাংলাদেশের নাম নেওয়া মাত্র বাংলার ভোটারদের একটা অংশের কাছে সে দলের গ্রহণযোগ্যতা কমে যাবে। এমনিতেই জয় বাংলার খেলা হবে স্লোগান নিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি, ওগুলো নাকি বাংলাদেশের স্লোগান। তাহলে এবার আপনাদের মনে তো হবে যে এরা ঘুরিয়ে বলছেন কেন? তাহলে বাংলার ভোটে কি বাংলাদেশ কোনো ফ্যাক্টরি হবে না? কে বলেছে হবে না? বিলক্ষণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী দুজনেই আজকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। দুটো শুভেচ্ছা বার্তাকে জাস্ট পাশাপাশি রেখে দিন, তাহলেই দেখতে পাবেন যে কে কীভাবে এই সাফল্যটাকে দেখতে চাইছেন বা ব্যবহার করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার শুভেচ্ছা বার্তায় আমার তারেক ভাই বলে বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন। ওই তারেকের দল আর বাকি সব দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, আচ্ছা বাকি দল কোনগুলো, কাদের শুভেচ্ছা জানালেন? জামাতে ইসলামী আর নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। এবার দুটোই তো মৌলবাদী শক্তি, আর তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রমজানের আগাম মোবারক লিখে দিয়েছেন। খুব অবাক হব না যদি বাংলার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছা বার্তা নিয়ে হইচই না করে। এবার বিজেপি যে হইচই করতে পারে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? বিলক্ষণ জানেন। তৃণমূল কি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে নতুন কোনো বিতর্কের লাইন খোলার চেষ্টা করছে? একটু খেয়াল করে দেখুন তো, জেনে বুঝে যখন এই বিতর্কের একটা রাস্তা খুলে রাখা, তখন তো ধরতে হবে তারা তো সেটাই চাইছেন। এবং সেই নতুন রাস্তায় তারা কি বিজেপিকে আমন্ত্রণ করার চেষ্টা করছেন? কঠিন প্রশ্ন কিন্তু, এবং খুব স্পর্শকাতর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন এবং প্রসঙ্গ বিশ্বাস করুন আমাদের রাজ্যের ভোটে না ওঠাটাই বাঞ্ছনীয়। যত কম উঠবে আপনি, আমি, আমার মতো সাধারণ মানুষ তত ভালো থাকব। কিন্তু মুশকিল কি জানেন? এই প্রশ্নটা ইদানিং রাজনীতির সহজ সিলেবাস। নাগরিক পরিষেবা এবং যা যা মানুষের দৈনন্দিন বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেই ফ্যাক্টরগুলো রাজনীতিকদের কাছে খুব কঠিন বিষয়। ওগুলো ছুঁতে চান না তারা, ওগুলো সিলেবাসে না থাকাটাই ভালো। পরীক্ষার সাজেশন তৈরি করার সময় যেরকম কিছু কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হয়, ওই আমাদের প্রয়োজনগুলো, আপনার আমার প্রয়োজনগুলোকে রাজনীতিকরা আগে বাদ দিয়ে দেন। বেছে নেন সেইগুলোকে যেগুলো তাদের কাছে সহজ এবং যাতে হয়তো আপনার আমার কোনো উপকার নেই বরং অপকার আছে, কিন্তু রাজনীতি সেটাকে ব্যবহার করতে অনেক স্বচ্ছন্দ বোধ করে। এক্ষেত্রে সেটা ধর্ম। দেখুন বাংলাদেশের নির্বাচনে এবার দুটো বিষয় তো খুব তাৎপর্যপূর্ণ। অনেকেই ভাবছেন জামাত ক্ষমতায় আসেনি, তাহলে তো এটা খুব ভালো হয়েছে। হয়েছে তো বটেই। জামাত যদি ক্ষমতায় আসতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হওয়ার পথে এগিয়ে যেত। কারণ জামাত তো শুধু মৌলবাদী সংগঠন নয়, তারা ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধী, তুলনায় বিএনপি জাতীয়তাবাদী। এটা রাজনৈতিক শক্তি তো বটে, তলায় তলায় যাই করুক প্রাথমিকভাবে তারা বিশেষ করে এই ইউনুসের সাম্রাজ্যে তারা মানে একদম ঠেকে শিখেছেন যে এই গণতন্ত্র বা রাজনীতি এটাকে বাদ দিয়ে শুধু যদি কেউ ধর্মান্ধ মৌলবাদী রাস্তায় হাঁটতে চান, তাহলে সেখানে আর যাই হোক তাদের অনেক বড় বড় কম্পিটিটার আছে এবং তারা যতটা লাভবান হবে তার থেকে অন্যরা মানে জামাতের মতো দলগুলো তারা অনেক বেশি লাভবান হবে। সুতরাং তখন থেকেই তারা দাবি তুলতে শুরু করেছিলেন। এখন তারা বেশি করে বলবেন, হয়তো চাইবেনও যে গণতন্ত্রটা থাক, রাজনীতিটা থাক। ইউনুস বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছিলেন, সুতরাং তারেক রহমান তাতে একটা ব্রেক লাগাবেন এটা ধরে নেওয়া যেতেই পারে। হাসিনা না থাকায় তারেক রহমান তো এই মুহূর্তে ভারতের কাছেও সব থেকে গ্রহণযোগ্য বিকল্প, এটাও ভেবে দেখুন। এবং এটা কিন্তু তাকে দেখুন, ভারতের স্বার্থ ভারতের কাছে। ভারত কোনো সময় চাইবে, এটা ভারত বলে না, যে কোনো দেশই চাইবে যে তার সীমান্তের ওপারে তার প্রতিবেশী দেশগুলো তার সঙ্গে তার একটা সুসম্পর্ক থাকুক, সেখান থেকে তার যাতে কোনো বিপদের আশঙ্কা না থাকে। কে যেচে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায় বলুন তো? যেচে অশান্তি নিয়ে থাকা যায়?
এই যে খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদী শোক বার্তা পাঠিয়েছিলেন, তখনই তো বোঝা গেছিল যে তারেক রহমানের সঙ্গে কূটনীতিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ভারত। এবার জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। কয়েক মাস আগে হলেও নরেন্দ্র মোদীর সাথে কথা বলাটা তারেক রহমানের বিরুদ্ধে একটা রাজনৈতিক অস্ত্র হতে পারত, কিন্তু এই মুহূর্তে তারেক বিরোধীদের নাগালের বাইরে। বাংলাদেশ ওই হাসিনার আমলে আমাদের বন্ধু দেশ ছিল, ইউনূসের আমলে শত্রু দেশ ছিল। আপাতত বন্ধু বা শত্রু কোনোটাই নয়, জাস্ট প্রতিবেশী। সুতরাং এই বার্তা দেওয়ার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী কিন্তু ওই পরবর্তী ক্ষেত্রে একটা সুস্থিতি বা সুসম্পর্ক বজায় রাখার অন্তত রাস্তাটা খুলে রাখলেন। আরও একটা কাজ করলেন, এটা নিয়ে কেউ এখানে কিছু বলতে পারবেন না, তার কারণ হচ্ছে তাকে সমালোচনা করার জায়গা পাবেন না, তার কারণ হচ্ছে তিনি ওই বার্তাতে আরও একটা লাইন যোগ করে দিয়েছেন। এটা সামগ্রিকভাবে ইনক্লুসিভ ব্যাপার হওয়া উচিত, অর্থাৎ সমস্ত হাসিনার মতো যাদের বাদ রেখে এই ওখানে ভোটটা হয়েছে, সেটা হয়তো হওয়াটা গণতন্ত্রের স্বার্থে হওয়াটা ঠিক নয়। এটা ভবিষ্যতের জন্য বার্তা দিয়ে দিলেন তারেককে। অর্থাৎ একই সঙ্গে ভারত এটা গোটা বিশ্বকে বুঝিয়ে দিতে পারল যে তারা তাদের অবস্থান থেকে বা যাদের তারা মনে করে বন্ধু, তাদের সবসময় বন্ধুই মনে করে। বন্ধুর জন্য তারা বন্ধু থাকে, শত্রুর জন্য শত্রু। সুতরাং তারেক রহমান জানে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কতটা জরুরি, এবং সে জানে বাণিজ্যের ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, এবং সর্বোচ্চকারে এমন একটা শান্তিপূর্ণ প্রতিবেশী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি নতুন সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশ শান্ত থাকবে, সমৃদ্ধ থাকবে, বাংলাদেশ একটা সম্প্রীতি, সংহতি, গণতান্ত্রিক পরিবেশ থাকবে। তো সেটা যদি বাংলাদেশ নতুন যিনি আসছেন তিনি যদি খুব সফলভাবে সেদিকে এগিয়ে যান, সে তো ভালো কথা। দেখুন, কিছুটা যে বদল হয়েছে সব কিছুর, সেটা তো দেখাই যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের প্রধানমন্ত্রীর নতুন অফিসের উদ্বোধন করেছেন। দিল্লির সেবাতীর্থ কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর দপ্তর এবার উঠে এলো। এবার ইউনূসের সময় যদি হতো, তাহলে আজকে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় কি লেখা হতো ভাবতে পারছেন? সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে রিল টিল করে বলার চেষ্টা করতেন যে বাংলাদেশের নির্বাচনের ফলাফল দেখে নিজের অফিস বদল করে নিলেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। কেউ কেউ হয়তো ওই ফিতে টিতে নিয়ে ম্যাপের মধ্যে মাপতে বসতেন যে বর্তমান অফিস থেকে কতটা দূরে চলে গেলেন। হয়তো কেউ কেউ বলে বসতেন যে ওই জায়গাটা তো আমরা কদিন পরেই দখল করে নিতাম, তাই জন্য আরেকটু দূরে চলে গেলেন। সেই সার্কাসটা দেখা যাচ্ছে না, বন্ধ। কারণ জামাত জিততে পারেনি। আবার জামাত জিততে পারেননি বলে যারা নিশ্চিন্তে আছেন, তাদের বলি এত নিশ্চিন্তে থাকার কারণ নেই, কারণ জামাত হারেও নি। 70টা আসনে জিতেছে এই মৌলবাদী শক্তি। 80 জন হিন্দু এবার ওই বাংলাদেশের ভোটে লড়েছিলেন, একজন মাত্র ঢাকায় জিতেছেন। আর অন্যদিকে জামাত, তাদের এটা তো রেকর্ড সংখ্যক আসন পাওয়া। নিজেদের ভোট তারা ওই ইউনূসের হাতটা মাথায় থাকার সুবাদে অনেক গুণে বাড়িয়ে নিয়েছে। যারা খালেদা জিয়ার আমলে 20-র নিচে আসন জিতেছিল, যারা 2024-এর 5ই আগস্টের আগে নিষিদ্ধ ছিল, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করত, তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। 70 পেরিয়ে গেল ওই সংসদীয় আসনের ক্ষেত্রে। এবং সবথেকে বড় কথা, জামাত কোথায় জিতেছে জানেন? এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ আর আসামের সীমান্ত লাগোয়া আসনগুলোতে, মানে কাঁটাতারের ঠিক ওপারেই আমাদের রাজ্যের ওই তীব্র ভারত বিরোধী মৌলবাদী শক্তি গেঁড়ে বসল। ভয় পাবেন না এতে? সাতক্ষীরা, চাঁপাই নবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, এগুলোতে তো জামাতের একচ্ছত্র আধিপত্য। ইউনূস জামানায় এই এলাকাতেই তো জঙ্গি কার্যকলাপ বহুগুণে বেড়ে গেছিল। পাক গুপ্তচর সংস্থা ISI নিশ্চিন্তে সক্রিয়তা বাড়িয়ে নিয়েছিল। মানে বিএনপি জেতায় হয়তো একদিকে ঝুঁকি কমেছে, কিন্তু
একেবারে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। শত্রুর সঙ্গে সহবাস করার অভ্যেসটা আমাদের বোধহয় চিরকালীন হয়ে গেল।